অসমের এনআরসি নোটিশ এসে পৌঁছলো বাংলা। এবার নদিয়ার ধুবুলিয়াতে অসমের এনআরসি নোটিশ চিন্তায় নদিয়ার দুই পরিবার। সাইকেল নিয়ে ফেরত না দেওয়ায় গণপিটুনি, সোনারপুরে যুবকের মৃত্যু, গ্রেপ্তার তৃণমূল নেতা। এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা, মুখ্যমন্ত্রীর দাবিতে পাল্টা সুর সুকান্তর। সাত সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে হাজির ইডি হানা, পুরো নিয়োগের দুর্নীতিতে 10 জায়গায় একসঙ্গে চলছে তল্লাশি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে, শর্ত সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দুর। তালিবান বিদেশ মন্ত্রী ভারত সফরের মাঝে কাবুলে হামলা, পাকিস্তানের নিশানায় আফগান জঙ্গিরা। মাইথনের পর এবার পাঞ্চে ফের ডিভিসি ঘেরাওয়ের ডাক তৃণমূলের। অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণে মাটিতে মিশল গোটা বাড়ি, মৃত অন্তত 5। কি বলছেন যোগী? ভারী বৃষ্টিতে জমেছে জল, গত 5ই অক্টোবর পর্যন্ত শহরে মোট 791 জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে, জানালো পুরসভা। দীপাবলির সময় নৈহাটির বড়মার মন্দিরে যাবেন অভিষেক, বিশেষ উপহার দিতে তৈরি কর্তৃপক্ষ। আজ থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, টানা 3 দিন চলবে বৃষ্টি। আজকের আবহাওয়ার খবর জেনে নিন। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, 7.6 মাত্রার কম্পনের পর জারি সুনামি সতর্কতা। ক্লাস 8-এ পড়াতেন, প্রাক্তন ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার গৃহ শিক্ষক। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। অসম থেকে এনআরসি নোটিশ রাজ্যে আসা নিয়ে আগেও উদ্বেগ ছড়িয়েছে। এবার ফের পুজোর পর যখন এসআইআর নিয়ে উত্তাল রাজ্য, ঠিক তখনই নদিয়ায় এলো এনআরসি নোটিশ। দেশ জুড়ে এসআইআর এর আবহে অসম থেকে এনআরসি নোটিশ আসাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য। আসাম থেকে এনআরসি নোটিশ আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙ্গা মাঝিপাড়া এলাকার দুই পরিবারে এসেছে এনআরসি নোটিশ। ওই এলাকার বাসিন্দা সঞ্জু শেখ ও আরশাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে 3রা অক্টোবর একটি কাগজ আসে, অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেনি। পরে সেই কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তারা জানায় অসম থেকে এনআরসি নোটিশ এসেছে। এরপরেই অবাক হয়ে যায় পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠছে, কয়েকদিন কাজ করতে যাওয়া সঞ্জু আর সাদ, তাদের নাম কিভাবে সেই রাজ্যের ভোটার বা বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হলো? এই প্রশ্ন ঘিরে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সূত্রের খবর, 15 বছর আগে এলাকার বেশ কিছু যুবক অসমে কাজ করতে গিয়েছিলেন। পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজ করতে গিয়েছিলেন। সেই 15 জনের মধ্যে ছিলেন সঞ্জু আর সাদও। সেখানে কয়েকদিন কাজ করে ফিরে এসেছিলেন তারাও। সেটাও দীর্ঘদিন হয়ে গেছে। তারপরে কিভাবে তাদের নাম এনআরসি নোটিশ পাঠানো হয়েছে তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পরিবারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন রাজ্যে এনআরসি হবে না। তারপরেও একাধিকবার এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার। এর আগেও রাজ্যে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী নিশিকান্ত দাস, আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের পর মমিনা বিবিকে নোটিশ পাঠানোর খবর সামনে এসেছে। তারপরেও এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার। এই মাত্র যা শুনলেন সেটা রেশ কাটার আগেই হাজির আর একটা খবর, যেটা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সাইকেল ফেরত না দেওয়াকে কেন্দ্র করে ঘটে যায় মারাত্মক ঘটনা। মৃতের নাম রঞ্জিত মণ্ডল, বয়স 35। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শীতলা অঞ্চলে। স্থানীয় ব্যবসায়ী সন্তোষ জানান, রঞ্জিত তার কাছ থেকে ওষুধ আনার কথা বলে সাইকেলটি নিয়েছিলেন, কিন্তু পরে সাইকেল ফেরত দেননি। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পরে রঞ্জিতকে মারধর করা হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে পঞ্চায়েত সদস্য সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই এমন ঘটনা ঘটেছে। সিপিএম এর নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, এটা বিচ্ছিন্ন নয়, প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে আইন নিজের পথে চলবে, কেউ দোষী প্রমাণিত হলে রেয়াত করা হবে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং গ্রেপ্তার হওয়া পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার নজর দেওয়া যাক এমন এক গুরুত্বপূর্ণ খবরে, যা আজ সারা দিন ধরে দেশ রাজ্যের রাজনীতিতে চর্চার কেন্দ্রে রয়েছে।
নির্বাচন হতে এখনো হাতে রয়েছে কয়েক মাস সময়, তবে তার আগেই বাংলায় এসআইআর শুরু করা নিয়ে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরে একাধিক বৈঠক হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী 11 থেকে 15 অক্টোবরের মধ্যে এসআইআর এর যাবতীয় কাজ শেষ করতে হবে। এই নিয়ে রাজনৈতিক পর্যায়ে তপ্ত বঙ্গ রাজনীতি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দিকে বলেন, অমিত শাহ বাংলায় এনআরসি ও এসআইআর এর মাধ্যমে মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছেন। এমন মন্তব্য ঘিরে নতুন করে রাজ্য রাজনীতি সরগরম। মজুমদার মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন, এসআইআর করছে নির্বাচন কমিশন, অমিত শাহ নন। 1952 সাল থেকে দেশে এসআইআর হয়ে আসছে। মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এনআরসি ও সিএ এর সঙ্গে এটি মিশিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি আরো দাবি করেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য শুধুমাত্র ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল। এদিকে মুখ্যমন্ত্রীও পিছু হটেননি। গতকাল অমিত শাহকে মির্জাফর বলে কটাক্ষ করার পর এদিন ফের হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মাটিতে কোনোভাবেই এসআইআর হতে দেব না। ফলে স্পষ্ট, নির্বাচনের মাস কয়েক আগে এসআইআর ইস্যু ঘিরে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বে ফের চরমে উঠেছে বঙ্গ রাজনীতি। দুর্গাপুজোর উৎসব শেষ হতেই ফের চমকপ্রদ পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির। শুক্রবার 10 অক্টোবর ভোর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে ইডি অভিযান শুরু হয়। পুরো নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করেই এই তল্লাশি চলছে বলে সূত্রের খবর। সবচেয়ে বড় অভিযান চলছে নাগের বাজারের শ্যামনগর রোডের শোভনা অ্যাপার্টমেন্টে। এখানে এই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দের বাড়িতে অভিযান চালায় ইডি। সকাল থেকে সেখানে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে এলাকা। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকলেও পরে দীপকের ছেলে দরজা খুলে দেন। এরপর ইডির আধিকারিকরা বাড়িতে ঢুকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা গিয়েছে, দীপক দে তৃণমূল ঘনিষ্ঠ ও তার প্রমোটিং বিল্ডার্স এবং স্কুল ব্যবসা রয়েছে। অভিযোগ, অল্প সময়ে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি ও আর্থিক তছরূপের সূত্রেই এই অভিযান। একই সঙ্গে ইডির অন্য টিম শহরের আরও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। টনটনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুর এবং গিরিশ পার্ক থানা এলাকার সরকার লেনে, নিউ আলিপুর হাইকোর্টের আইনজীবী অমিত আগরওয়ালের বাড়িতে ও সরকার লেনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতুরিয়ার বাড়িতেও অভিযান চলছে। তল্লাশির লক্ষ্য পুরসভার নিয়োগে আর্থিক অনিয়ম ও অর্থ লেনদেনের নথি উদ্ধার। এর আগে 2024 সালে 12 জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। তবে এবার তার অফিসেও হাজির ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত অন্তত 10টি স্থানে অভিযান চলছে বলে জানা গিয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ, চলছে তল্লাশি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতায় ইডির দাপট। প্রিয় দর্শক, এবার শুনুন আজকের এক আরো তাৎপর্যপূর্ণ ঘটনা। রাজ্যে আসন্ন এসআইআর ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। একদিকে জোর কদমে চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অন্যদিকে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি প্রশ্ন তোলেন, 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করা সম্ভব? স্বয়ং ঈশ্বরও পারবে না। উল্টোদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এসআইআর করতে কমিশনের কোনো বাধা নেই। তার কড়া মন্তব্য, এসআইআর সুষ্ঠুভাবে হলে 25 এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। শুভেন্দুর এই মন্তব্যে নতুন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এর আগেও ভোটার তালিকায় গরমিলের অভিযোগে নির্বাচন কমিশন 4 জন অফিসার ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল। নবান্ন তখন ওই অফিসারদের পাশে দাঁড়িয়ে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে। সেই ঘটনায় দিল্লি পর্যন্ত উত্তেজনা ছড়ায়। অবশেষে আংশিকভাবে কমিশনের নির্দেশ মানে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে কমিশনের বিশেষ টিম দফায় দফায় বৈঠক করছে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে করতে। তবে বিরোধী শিবিরের দাবি, বিহারের মতো নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গে এসআইআর করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিজেপির অভিযোগ, বিএলওরা যাতে ভয়মুক্তভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরি হয়নি। অন্যদিকে তৃণমূলের দাবি, কমিশনকে ব্যবহার করে প্রশাসনে অযথা চাপ তৈরি করছে বিজেপি। সব মিলিয়ে এসআইআর শুরুর আগে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার তোপে ফের রাজ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভের অন্ত নেই। লাগাতার নিম্নচাপ, বৃষ্টির মধ্যে জল ছাড়া নিয়ে রাজ্যের ডিভিসি টানাপোড়েনের অন্ত নেই। অন্যদিকে জলের চাপে ফের বন্যা পরিস্থিতি রাজ্যের একটা বড় অংশে। অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে ঘাটাল থেকে খানাকুল, আরামবাগের বড় অংশের। এরই মধ্যে মাইথনের পর এবার পাঞ্চেতেও ডিভিসির অফিস ঘেরাওয়ের ডাক তৃণমূলের। শুক্রবার হবে ঘেরাও অভিযান, দেওয়া হবে গণ ডেপুটেশন। খবর এমন যায়, এর আগেও এই ধরনের একটি কর্মসূচি দেখা গিয়েছিল। মঙ্গলবার ডিভিসির মাইথন অফিস ঘেরাও করেছিল ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল। নেতৃত্বে অবশ্য ছিল আসানসোলের তৃণমূল নেতারা। একই সঙ্গে দেখা গিয়েছিল পশ্চিম বর্ধমানের তৃণমূল বিধায়ক থেকে কাউন্সিলরদের। বড় উদ্যোগ দেখা গিয়েছিল আসানসোল থেকে। প্রায় 100-র বেশি এসবি এসটিসি বাস তুলে দেওয়া হয় সেখানকার ডিপো থেকে। কর্মসূচির জন্য আনা হয়েছিল প্রায় 5 থেকে 6 হাজার মানুষকে। মাইথনের অফিস ঘেরাও অভিযানে দেখা গিয়েছিল মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে। দ্রুত ডিভিসি নিজেদের না শোধরালে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন।
এবার একই কায়দায় হতে চলেছে পাঞ্চেতের ডিভিসি অফিস অভিযান। সূত্রের খবর, শুক্রবার পাঞ্চেত ডিভিসি অফিস ঘেরাওয়ে থাকবে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার তৃণমূল কর্মীরা। নেতৃত্বে থাকছেন মন্ত্রী মলয় ঘটক। এদিকে বৃহস্পতিবারও জল ছাড়া হয়েছে দুই ড্যাম থেকেই। মাইথন ও পাঞ্চেত থেকে মোটা জল ছাড়া হয়, 15,000 কিউসেক জল ছাড়া হয় বলে জানা যায়। মাইথন থেকে 9,000 কিউসেক, একই সঙ্গে পাঞ্চেত থেকে 6,000 কিউসেক হারে জল ছাড়া হয় এদিন। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তালিবান সরকার নিশ্চিত করেছে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে হতাহত বা ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। জাবিউল্লাহ এক স্যান্ডেলে লিখেছেন, ঘটনা তদন্ত চলছে, তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সবকিছু ঠিক আছে। এই ঘটনায় পাকিস্তানের নাম জড়িয়েছে বলেও জানা গিয়েছে। কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে পাকিস্তানি তালিবান টিটিপি নেতা নূর ওয়ালি মাসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও টোলো নিউজ মাসুদের একটি অডিও বার্তা পেয়েছে বলে জানিয়েছে। সেই বার্তায় নিজের ওপর হামলার দাবি নস্যাৎ করে দিয়েছে মাসুদ। তালিবান কর্মকর্তারা এবং কিছু আফগান সাংবাদিকও পাকিস্তানের বিমান হামলার কথা অস্বীকার করছেন বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিস্ফোরণটি এমন সময় ঘটেছে যখন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আফগান বিদেশমন্ত্রীর। এইমাত্র যা শুনলেন তার থেকেও বড় খবর অপেক্ষা করছে, চলুন জেনে নিই। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 5ই অক্টোবর পর্যন্ত শহরে মোট 791 জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে বলে কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে। গত বছর একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 589 জন। তবে 2023 সালে তুলনায় এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কম রয়েছে বলে খবর। প্রসঙ্গত, গত মাসের শুরুতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 509 জন, যা চলতি মাসের শুরুতে প্রায় 250 জন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 791 জনে। তবে তা নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কারণ নেই বলে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রনিতা সেনগুপ্ত আশ্বস্ত করেন। বৃষ্টিপাতের পরিমাণ কমলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তার পাশাপাশি শহরবাসীকে সাবধানতা অবলম্বন করার বার্তা দেন তিনি। এদিকে ডেঙ্গুর প্রকোপ রুখতে শহরের সমস্ত পুজো প্যান্ডেল তৈরিতে ব্যবহৃত বাঁশের কাঠামো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিম। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে পুজো মণ্ডপের আশেপাশে ও মণ্ডপ তৈরিতে ব্যবহৃত বাঁশের মাথায় জল জমে ডেঙ্গুর মশার প্রজনন স্থল তৈরি হওয়া আটকাতে পুরসভার তালিকাভুক্ত প্রত্যেকটি পুজো কমিটির উদ্দেশ্যে আজ ডেঙ্গু প্রতিরোধমূলক একটি নির্দেশিকা জারি করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ। এছাড়া পুরকর্মীদের মাধ্যমে পুজো মণ্ডপের আশেপাশে মশা নিরোধক স্প্রে ছড়ানোর ব্যবস্থা করা হবে বলে মেয়র জানান। অযোধ্যায় মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ গেল 5 জনের। বৃহস্পতিবার সকালে পাগলাভারি গ্রামের এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে যায় বাড়িটি। ধ্বংসস্তূপের নিচ থেকে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দলের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখন অনেকে চাপা পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে চলছে জোর কদমে তল্লাশি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঘরে আতশবাজি বা বিস্ফোরক ছিল না, সম্ভবত গ্যাস সিলিন্ডার বা প্রেসার কুকার ফেটে এই দুর্ঘটনা ঘটে। অযোধ্যার জেলা শাসক নিখিল টিকারাম ফুন্ডে জানিয়েছেন, ফরেন্সিক রিপোর্ট আসলেই বিস্ফোরণের কারণ স্পষ্ট হবে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দ্রুত উদ্ধার ও চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও ঘটনার নিন্দা করে বিস্ফোরণের যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মাত্র একদিন আগেই কানপুরে একই ধরনের বিস্ফোরণ ঘটে। পরপর দুটি বিস্ফোরণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যোগী রাজ্যে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে কোথাও কোথাও। শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সেদিন বিকেল থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে কলকাতাতেও। ভারী বৃষ্টি আর পূর্বাভাস নেই তিলোত্তমায়। এক নজরে উত্তরের আবহাওয়া। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টি হবে না। এই যাত্রায় কোনো